আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে দেবতার অভিশাপ। গল্প পাঠে রয়েছে শুভ, প্রীতম, অঙ্কন, সঞ্জু, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। ধ্বনি সংযোজনে রয়েছে আরগান প্রোডাকশন। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। চারিদিকে খুব ভালো করে নজর রেখো অজিত। বোধহয় হরদয়াল পাণ্ডে ঠিকই আসবে। চারিপাশে এখনও যা কুয়াশা ছড়িয়ে রয়েছে, ভালোভাবে তো কিছু দেখাই যায় না। আমি তো বললামই, আমরা সকালে ট্রেন ধরি, তাহলে সন্ধ্যাবেলা এসে পৌঁছবো। তাতে আর আপত্তি কী ছিল? আপত্তি ছিল অজিত। আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা মানুষ নিরুদ্দেশ হয়েছে। তিনি সাধারণ কোনো মানুষ নয়, পালাউমু পাণ্ডে। ভদ্রলোক একসময় পুলিশে চাকরি করতেন। কি একটা কারণে যেন তিনি আগে থেকেই পুলিশের চাকরি থেকে রিটায়ার নিয়েছিলেন। তবে পুলিশের জীবনে কিন্তু তিনি এমন অনেক কাজ করেছেন যেগুলো খুবই প্রশংসার। ব্যোমকেশ কথাটা মিথ্যে বলেনি। আজ থেকে প্রায় 3 দিন আগে হরদয়াল পাণ্ডে কলকাতায় আমাদের বাড়িতে গিয়েছিল। তখনই পালামো পাণ্ডের নিরুদ্দেশ আর শ্রীনিবাসপুরের মহাদেবের মন্দিরে দেবতার অভিশাপের কথা জানা যায়। ব্যাপারটা প্রথম থেকেই বলি। সেদিন প্রায় 10টা নাগাদ বাড়িতে একজন অপরিচিত আগন্তুকের উপস্থিতিতে ব্যোমকেশ বেশ নড়ে চড়ে বসেছিল। এমনিতে কয়েকটা দিন তার যাকে বলে উত্তেজনাহীনভাবেই কাটছিল। সকালে খবরের কাগজ পড়া, দুপুরে বাড়িতে বসে নানা রকম বইপত্র নিয়ে নাড়াচাড়া করে দেখা, আর বিকেলের দিকে মাঝে মধ্যে ব্যোমকেশ আর আমার বাইরে বেরিয়ে আসা। আর তারপর সন্ধ্যাবেলা ব্যোমকেশ আর আমার নিজের মতোই নিজের কাজ নিয়ে বসে থাকা। আমার কাজ বলতে ওই নতুন বইয়ের ব্যাপারে লেখা শুরু করেছিলাম। ব্যোমকেশের আগে সমাধান করা একটা আশ্চর্য ব্যাপার নিয়ে। কলকাতা শহরে ঘটে যাওয়া পরপর 3টে খুনের রহস্য নিয়ে লিখতে শুরু করেছিলাম। এরই ফাঁকে সেদিন যখন আগন্তুক এসে পড়ল, তখন ব্যোমকেশ আমাকে ডেকে পাঠালো। পুরীরামের ডাকে পাশের ঘরে গিয়ে দেখি এক ভদ্রলোক উল্টো দিকের চেয়ারে বসে আছেন। বেশ লম্বা চেহারা, গায়ের রং ফর্সা। তিনি আমায় ঢুকতে দেখেই নমস্কার করলেন। আমিও প্রতি নমস্কার করে বসতেই ব্যোমকেশ বলল, অজিত, পরিচয় করিয়ে দিই। ওনার নাম হরদয়াল পাণ্ডে। উনি এসেছেন শ্রীনিবাসপুর থেকে। অজিতবাবুর সঙ্গে আমি বেশ পরিচিত। অজিতবাবুর একটা বই আমি নিজেও পড়ে দেখেছি। তাছাড়া পাণ্ডে সাহেব নিজে অজিতবাবুর বই পড়তে ভালোবাসতেন। তিনি তো আপনাদের কথা আমায় বলে গিয়েছিলেন। আপনাদের কথা শুনে বেশ ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? মানে এ সময় আপনি... সেটাই তো বলবো বলে এসেছি। আমাকে পাণ্ডে সাহেব নিজেই পাঠিয়েছেন, আর ব্যোমকেশবাবু আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এইবার সমস্ত কথা আমায় খুলে বলুন। হরদয়াল পাণ্ডে একটা কাগজ বের করে এগিয়ে দিলেন আমাদের দিকে। সেই কাগজের মধ্যে মাত্র কয়েকটা লেখা, এবং তার সঙ্গে আমাদের এই বাড়ির ঠিকানা লেখা। বললেন, পাণ্ডে সাহেব সেদিন রাতে মন্দির যাওয়ার আগে আমায় এই কাগজটা দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন যদি সকালে তিনি ফিরে না আসেন, তারপরে এই কাগজটা খুলে দেখতে। সকালে পাণ্ডে সাহেবের নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে আমি একটু ভাবনায় পড়ে গিয়েছিলাম। কাগজটার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। তারপরে পুলিশের হস্তক্ষেপে গোটা ব্যাপারটা জটিল হয়ে পড়েছিল। পাণ্ডে সাহেব নিজেও ছিলেন একজন পুলিশ অফিসার। কালকে এই কাগজটার কথা মনে পড়ল, আর তাই কালকেই রওনা দিয়েছিলাম। কলকাতায় আমার এক পরিচিত আছে, তার সাহায্যে ঠিকানা খুঁজে বার করতে খুব একটা বেগ পেতে হয়নি। উনিও আমার সঙ্গে এসেছিলেন, তবে তাকে একটা কাজে বেরোতে হয়, তাই সেই আমায় এখানে দিয়ে যান, আর ফেরার পথে তার সঙ্গেই ফিরব। কাগজটা ব্যোমকেশ হাতে নিয়ে দেখে তারপর টেবিলের ওপর নামিয়ে রেখে বলল, পাণ্ডে সাহেব আমার কথা আপনাকে এই কাগজে বলে গিয়েছিলেন? উনি এমন কি করতে গিয়েছিলেন যেখানে তার মনে হয়েছিল যে তিনি বিপদে পড়তে পারেন? আমাদের শ্রীনিবাসপুরের অনেক পুরনো মহাদেবের মন্দির আছে, আর তাও 100 বছরের বেশি পুরনো হবে। সে মন্দির যেমন পুরনো তেমন বড় মন্দিরের গর্ভগৃহ। এতটাই বড় যে অন্তত 30 লোক সেখানে প্রবেশ করতে পারবে। চারপাশে বারান্দা, প্রাচীন আমলের তৈরি সব মন্দির। মন্দিরের বাইরে নানান রকমের কারুকার্য, পোড়া মাটির তৈরি মন্দির। তবে ওই মন্দির নিয়ে একটা অদ্ভুত কথা চারপাশে প্রচলিত রয়েছে। রাতের বেলা ওই মন্দিরের ভেতরে এমনকি চৌহদ্দির মধ্যেও থাকা যায় না। আসলে মন্দিরটা আমাদের শ্রীনিবাসপুর থেকে একটু শেষ প্রান্তেই বলতে পারেন।
আগে এক পুরোহিত ছিল, তারপর বছর তিনেক হলো নতুন এক পুরোহিত এসেছেন। শ্রীনিবাসপুর এলাকার শেষ হয়ে একটা বড় জঙ্গল মতো শুরু হয়েছে, তার কাছেই ওই মন্দির। জঙ্গলের কাছে এক পুরনো জমিদার বাড়ির ধ্বংসস্তূপ রয়েছে। শোনা যায় ওই জমিদারই নাকি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। তারপর থেকে ওটাই শ্রীনিবাসপুরের, এমনকি আশেপাশের বিখ্যাত মহাদেবের মন্দির। তার মানে আপনি বলতে চাইছেন রাত্রেবেলা সেই মন্দিরে রাত কাটানোর উদ্দেশ্যেই পাণ্ডে সাহেব বেরিয়েছিলেন এবং তারপর সেখান থেকে আর ফিরে আসেন না। কিন্তু যেই মন্দির নিয়ে একটা অপবাদ কিংবা কুসংস্কার ছড়িয়ে আছে, হঠাৎ সেই মন্দিরে তিনি রাত কাটাতে গেলেন কেন? জানি না ব্যোমকেশবাবু, কখনোই তো কোনো কিছু আমাদের খুলে কাউকে বলতেন না। তবে যেদিন তিনি মন্দিরে যান, সেদিন সেখানে যাওয়ার আগে আমার সঙ্গে একবার কথা হয়েছিল। হরদয়াল পাণ্ডের কাছে আমরা তখন এতটুকুই জানতে পেরেছিলাম, এবং রাতের বেলা ব্যোমকেশের সঙ্গে হরদয়াল পাণ্ডের সঙ্গে তার কি কথা হয়েছিল সে ব্যাপারেও তিনি ব্যোমকেশকে জানিয়েছিলেন। তারপরেই ব্যোমকেশ কৌতূহলবশত সেখানে আসবে বলে ঠিক করে। হরদয়াল পাণ্ডে সেই দিন রওনা দিলেও আমরা দুদিন পরে, অর্থাৎ আজ সকালবেলা এসে পৌঁছেছি। কাল রাত্রে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম। ভোরবেলা পৌঁছে যাবার কথা, কিন্তু ট্রেন একটু দেরি করার জন্য ঘন্টা দুয়েক দেরি হয়ে যায় আমাদের শ্রীনিবাসপুরে পৌঁছতে। স্টেশন মাস্টারের ঘরের দিকে পায়চারি করছিলাম, এমন সময় দেখা গেল চাদরে মুড়ি দিয়ে হরদয়াল পাণ্ডে আমাদের দিকে এগিয়ে আসছেন। কলকাতা থেকে এদিকে ঠান্ডা একটু বেশি বলে মনে হচ্ছে ব্যোমকেশবাবু। আমরা আমাদের বাক্সটা থেকে দুটো চাদর বার করে জড়িয়ে নিয়েছিলাম। একজন সে সময় সেখানে ছিল, আর তাতেই মালপত্র চাপিয়ে আমরা স্টেশন মাস্টারের দিকে যাচ্ছিলাম। এমন সময় হরদয়াল পাণ্ডেকে দেখে খুব খুশি বলে মনে হলো। ব্যোমকেশ বলল, কলকাতা শহরটা আস্তে আস্তে খুবই ঘিঞ্জি হয়ে পড়েছে। লোকজন বেশি, অথচ জায়গা অনেক কম। এদিকটাই লোকজনদের তেমন কোনো প্রভাব পড়েনি বলেই তো মনে হচ্ছে। তাছাড়া ঠিকই বলেছেন ব্যোমকেশবাবু, স্টেশন সংলগ্ন জায়গাটা দু একটা ছোটোখাটো দোকানপাট ছাড়া তেমন কিছুই নেই। তাছাড়া যত ভেতরের দিকে যাবেন তত জায়গাটা ফাঁকা। শ্রীনিবাসপুর জায়গাটা নামে মফস্বল হলেও একেবারে গ্রামই বলা যায়। স্টেশনের দিকে খানিকটা জায়গায় ঘর বাড়ি একটু জমজমাট থাকলেও ভেতরের দিকে, অর্থাৎ আমাদের দিকটা কিন্তু একেবারেই ফাঁকা। হরদয়াল পাণ্ডের সঙ্গে কথা বলতে বলতে আমরা যখন হাঁটতে হাঁটতে স্টেশনের চৌহদ্দি পেরিয়ে যখন বাইরে বেরিয়ে এলাম, দেখলাম একটা ঘোড়ার গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। হরদয়াল পাণ্ডে বললেন, শেষ রাতের দিকেই এসেছি, স্টেশন মাস্টারের ঘরেই ছিলাম। আপনারা প্রথম গাড়িতেই এসেছেন। স্টেশন মাস্টার বললেন ঘন্টা দুয়েক সময় লাগবে। একবার ভেবেছিলাম ফিরে গিয়ে আবার না হয় আসবো, তারপর বলা তো যায় না রেলগাড়ির ব্যাপার কখন কি হয়, তাই এখানে থেকে গেলাম। মুটে মালপত্র ঘোড়ার গাড়িতে তুলে দিতেই আমরা উঠে বসলাম। গাড়ির ভেতরে উঠতেই মনে হলো ঠান্ডাটা এক ধাক্কায় যেন অনেক কমে গেল। চাদর সরিয়ে রেখে ব্যোমকেশকে বললাম, আমরা রওনা দিয়ে দিলাম তাহলে। ঘোড়ার গাড়িতে আমাদের ঘটনাস্থলে পৌঁছতে 8 ঘন্টা মতো সময় লাগবে। এই ফাঁকে হরদয়াল পাণ্ডে আর ব্যোমকেশ বেশ কিছুক্ষণ সাহেবের ব্যাপারে কথা বলছিল। এখানে একটা ব্যাপার বলে রাখি, পাণ্ডে সাহেব সেদিন রাতের বেলা হরদয়াল পাণ্ডেকে বলেছিল, হরদয়াল, হরদয়াল, আমার মনে হয় শ্রীনিবাসপুরের মানুষেরা একটা ভুল ধারণা মনে মনে পোষণ করেছে। মানে আপনি কি বলতে চাইছেন পাণ্ডে সাহেব? শ্রীনিবাসপুরে যে মহাদেবের মন্দির রয়েছে সেটা নিয়ে একটা কুসংস্কার ছড়িয়ে রয়েছে চারপাশে। সেটা আসলে সত্যি নয়, সেটাই আমি আজ ভেঙে দেব। আজ রাতে আমি ওই মন্দিরে থাকব। কি বলছেন কি? এর আগে যারা রাতের বেলা এই মন্দিরে থাকার চেষ্টা করেছে, এমনকি মন্দিরের চৌহদ্দির মধ্যেও থেকেছে, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই মন্দিরের এক পুরোহিত পর্যন্ত রাতের বেলা মন্দিরের ভেতর থেকে নিস্তার পায়নি। তুমি বুঝতে পারছো না হরদয়াল, এইসব সত্যি ব্যাপার নয়। আমার মনে হয় এই সব কিছুর পেছনে কোনো মানুষের হাত রয়েছে, না হলে এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে না। সত্যি মিথ্যে জানি না, তবে এটুকু বলতে পারি যে আপনি যদি ওখানে থাকেন তাহলে আপনার বিপদ হতে পারে, আর সেটা আমি কখনোই চাই না। তুমি ভুলে যাচ্ছ হরদয়াল, আমি একজন পুলিশের বড় মাপের অফিসার ছিলাম। রিটায়ার করার পর শ্রীনিবাসপুরে এসে এখানে থাকতে শুরু করেছি। কিন্তু
পুলিশের চাকরি না করলেও এখনো মনে মনে আমি পুলিশ বলেই নিজেকে মনে করি। তাই কোনো ব্যাপারে সন্দেহ হলে সেটা আমার আগে দেখা দরকার। আপনি পুলিশের সঙ্গে কথা বলুন, পুলিশ এসে গোটা ব্যাপারটা দেখুক, তাহলেই হবে। পুলিশ সব কিছুতে প্রমাণ চায়, প্রমাণ ছাড়া পুলিশ কোনো কিছুই করতে পারবে না। তাছাড়া শ্রীনিবাসপুরের লোকেরা ওই মহাদেবের মন্দিরের ওপর ভীষণভাবে আস্থাশীল। কোনো শক্ত প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে এতে বিপরীত হতে পারে। আমি চাই সেই প্রমাণ খুঁজে বার করতে। ওই মন্দিরে এবং আশেপাশে ওই কুসংস্কার ছড়িয়ে রাখার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপরেই হরদয়াল পাণ্ডেকে রেখে পালামো পাণ্ডে বেরিয়ে গিয়েছিল সেদিন মন্দিরে রাত কাটাবার উদ্দেশ্যে। তারপর আর ফিরে আসেনি। গরুর গাড়ির চাকার শব্দ তুলে শ্রীনিবাসপুরে হরদয়াল পাণ্ডের বাসস্থানের দিকে এগোচ্ছিল। ব্যোমকেশ বলল, আচ্ছা, আপনার কি মনে হয় সাহেব যেটা বলেছিলেন সেটা সত্যি নাকি মিথ্যে? ওই মন্দিরের কুসংস্কারের ব্যাপারে আপনার কি মত? আমি সামান্য মানুষ ব্যোমকেশবাবু। পাণ্ডে সাহেব এখানে এসে থাকতে শুরু করার পর আমাকে বিহার থেকে এখানে এনেছিলেন। আমি সেখানে ছিলাম। আমারই এক আত্মীয় বলতে পারেন। তিনি এখানে একাই থাকেন বলে আমি তার সঙ্গে থাকতাম। পাণ্ডে সাহেবের সঙ্গে থাকতে থাকতে তাঁর সাহায্যে বেশ কিছু পড়াশোনা করেছি। মানে ওই যাকে বলে ঘরে বসে পড়াশোনা করা। তাতে অনেক কিছু যেমন জানতে পেরেছি তেমনই শিখতেও পেরেছি। বিহার প্রদেশের সেখানে থাকলে হয়তো আমার আর কিছুই করা হতো না, চাষবাসই করতে হতো। এখানে পাণ্ডে সাহেবের একটা ব্যবসা ছিল, সেই ব্যবসায় আমি হাত লাগালাম। পাণ্ডে সাহেবের নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর সেই ব্যবসা এখন পুরোপুরিভাবে আমাকেই দেখতে হয়। আয় খুব বেশি নয়, তবে যেটুকু আসে তাতে আমার এবং পাণ্ডে সাহেবের চলে যেত। পাণ্ডে সাহেব নিজেই বলতেন তার মৃত্যুর পর তার ব্যবসা যাতে আমি দেখতে পারি, তিনি সেভাবেই আমায় তৈরি করে দিয়েছেন। এক্ষেত্রে পাণ্ডে সাহেব নিরুদ্দেশ হলে কিন্তু লাভটা আপনারই। মানে পাণ্ডে সাহেবের সমস্ত সম্পত্তি এবং ব্যবসাপত্র অলিখিতভাবেই তো আপনার হয়ে যেত। সাহেবের কোনো বংশধর কিংবা তার সম্পত্তি দাবি করার জন্যও তো কেউ নেই। ব্যোমকেশ এই কথা দুটো পরপর এমনভাবে বলল যে হরদয়াল পাণ্ডে একবার চমকে উঠলেও চট করে কিছু বলতে পারলেন না। যতটা দেখতে পাচ্ছি আশেপাশে এখনও মাটির ঘর আর ছোট ছোট পাকা বাড়ি রয়েছে। দু একটা বড় বাড়িও আছে, কিন্তু জায়গাটাকে গ্রাম বললে সত্যি ভুল বলা হয়। এখানে সব কিছুই আছে, পাকা দোতলা বাড়ি থেকে শুরু করে মাটির বাড়ি পর্যন্ত। তবে শ্রীনিবাসপুরের জনসংখ্যা কিন্তু খুব বেশি নয়। আপনি যে কটা বাড়িঘর সব পাথরের পাশে দেখতে পাচ্ছেন, আরও ভেতরের দিকে গেলে বাড়ির সংখ্যা আরও কমে যাবে। আমাদের গাড়িটা পাণ্ডে সাহেবের বাড়ির কাছে এসে দাঁড়ালো। আমাদেরকে নামিয়ে দিয়ে ঘোড়ার গাড়িটা ভেতরের দিকে চলে গেল। বুঝলাম ঘোড়ার গাড়িটা স্থানীয় কারোর। বাড়িটা একতলা, কিন্তু অনেকগুলো ঘর রয়েছে। লম্বা টানা বারান্দা, পাকা বাড়ি। বাড়ির চারপাশের খানিকটা ফাঁকা জায়গা, এমনকি বাগান মতোও রয়েছে। ঢুকতে ঢুকতে হরদয়াল বলতে লাগলো, পাণ্ডে সাহেব যখন এখানে আসেন তখন তিনি জায়গাটা কিনেছিলেন, তারপর নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু তৈরি করিয়েছেন। ওই বাড়ি আর সব কিছু তৈরি করতেই তার মাস ছয়েক সময় লেগেছিল। পালামো সাহেব কবে এসেছিলেন? আমি এখানে এসেছি প্রায় বছর দুয়েক হয়ে গেল। পাণ্ডে সাহেব আরও 1 বছর আগে এসেছিলেন। 4 বছর আগে তিনি চাকরি জীবন থেকে রিটায়ার করেছিলেন। এমন সময় আমার নজর চলে গেল পাঁচিল পেরিয়ে যেই গেট থেকে আমরা ঢুকেছি সেই দিকে। একটি লোক গেটের ওপাশে দাঁড়িয়ে যেন আড়াল থেকে আমাদের দেখবার চেষ্টা করছে। ব্যোমকেশকে সে কথা বলতেই ব্যোমকেশ বলল, দেখেছি। লোকটার খালি গা, গলায় গামছা আর পরনে খাটো একটা ধুতি, ময়লাটে চেহারা। দেখে তো স্থানীয় লোক বলেই মনে হয়। বাইরে থেকে দুজন লোক এখানে এসেছে, তাই কৌতূহলবশতই ওখানে দাঁড়িয়ে আছে মনে হয়। তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। আমাদের আগে মন্দিরটা দেখতে হবে, চলো। আপনারা একটু বিশ্রাম করুন, সকালের চা জল খাবার খেয়ে তারপর মন্দিরের দিকে যাব। এখান থেকে হেঁটে হেঁটেই মন্দিরে যাওয়া যায়। আমাদের জন্য বরাদ্দ ঘরেই হরদয়ালবাবু আমাদের পৌঁছে দিলেন। সেখানে পোশাক বদলে হাত মুখ ধুয়ে চা জলখাবার খেয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে যখন পাণ্ডে সাহেব আর ফিরলেন না, তখন আমি প্রথমে মন্দিরে গেলাম। মন্দিরে প্রধান পুরোহিত অখিলেশ ভট্টাচার্য বাবু। তিনি আমার কথা শুনে একেবারে চিন্তায় পড়ে গেলেন। পাণ্ডে সাহেব কিছুদিন রাতে মন্দিরে থাকবেন সে কথা কিন্তু তিনি আর কাউকেই বলেননি।
পুরোহিতের কথাতেই পুলিশকে সঙ্গে সঙ্গে ডাকা হলো। আপনারা স্টেশনে যেখানটায় নেমেছিলেন সেখান থেকে একটু আগিয়ে গেলেই পুলিশের থানাটা পড়বে। থানায় পান্ডে সাহেবের সঙ্গে পুলিশের বেশ পরিচয় ছিল। সঙ্গে সঙ্গে তারা এলো। সকলে যখন ব্যাপারটা শুনতে পেল তখন পুলিশও কিন্তু একেবারে উল্টে আমায় জেলা শুরু করলো। আমি কেন সমস্ত কথা জেনে শুনেও তাকে ওইখানে যেতে দিয়েছি, কিন্তু আমি কি করবো বলুন। রাতের বেলা মন্দিরে কেউ থাকে না? মানে মন্দিরের আশেপাশে কোথাও? এই হলো গ্রামের সীমানা শেষ, ওই যে ওখানে রয়েছে মন্দির। এবার আপনি বলুন রাতের বেলা কেউ কেন এখানে থাকতে যাবে? সন্ধেবেলা পুজো হওয়ার পরে যারা যারা মন্দিরে থাকে সবাই এখান থেকে চলে যায়। গোটা রাত মন্দির ফাঁকাই থাকে। মন্দিরের দামি জিনিসপত্র কিন্তু অনেক আছেই, এমনকি মহাদেবের ত্রিশূল সোনা দিয়ে তৈরি, অথচ সেই ত্রিশূল নেওয়ার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি। কিন্তু পান্ডে সাহেব একসময় পুলিশে ছিলেন। তার কথাবার্তা যেটুকু শুনলাম তাতে তো তাকে বিচক্ষণ মানুষ বলেই মনে হয়েছে। কোনো কারণ ছাড়া তিনি তো আর এমনি এমনি করে হঠাৎ মন্দিরে থাকতে যাবেন না। মন্দিরটা দেখে একবার থানায় যেতে হবে। থানার অফিসারের সঙ্গে একবার কথা বলা দরকার। আমরা মন্দিরের কাছে পৌঁছে দেখলাম মন্দিরটা একটা পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিল থেকে প্রায় সব দিকে 10 হাত করে দূরত্ব রেখে মাঝামাঝি জায়গাতেই মন্দিরটা তৈরি। হরদয়াল পান্ডে মিথ্যে কথা বলেনি, মন্দিরটা বেশ বড়। মন্দিরের লম্বা চাতাল রয়েছে চারপাশে। তারপর মাঝখানে মন্দিরের মেন দেওয়াল। গর্ভগৃহের ভেতরেও বেশ খানিকটা জায়গা। মন্দিরের সেই চাতালের উচ্চতা মাটি থেকে বেশ খানিকটা উঁচু। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। অনেক পুরনো আমলের মন্দির এটা। লাল রঙের মাটির পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের দেওয়ালে নানা রকম কারুকার্য। চোখ পড়তেই বোঝা যায় যে এই মন্দির তৈরি করার সময় অনেক টাকা খরচ করা হয়েছিল, এবং তেমনি তারা অনেক সময় নিয়ে ও মন দিয়ে মন্দিরটা তৈরি করেছে। আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, ব্যোমকেশও দেখছিল, কিন্তু আমি মন্দিরের ভেতরের কাজ দেখছিলাম, আর ব্যোমকেশ কি যেন অন্য কিছু দেখবার চেষ্টা করছিল। হরদয়ালবাবু আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় মন্দিরের ভেতর থেকে পুরোহিত মতো কেউ একজন বাইরে বেরিয়ে এলো। হরদয়ালবাবু তাকে দেখে আমাকে নিয়ে এগিয়ে গিয়ে বললেন, নমস্কার, এনারা কলকাতা থেকে এসেছে। যাদের কথা বলেছিলাম চিঠিতে, কলকাতা থেকে আনতে হয়েছে। কিন্তু ওই তাতে না কোনো লাভ হবে বলে মনে হয় না। পান্ডে সাহেব এমনিতেই খুব সন্দেহবাদী লোক ছিলেন। তিনি তিনি এসব একদম বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন ওই গ্রামের লোকেরা এমনি এমনি এই মন্দির থেকে রাতের বেলা দূরে থাকে। হ্যাঁ, এসব নাকি কুসংস্কার। কিন্তু সেই কুসংস্কারের বলি তো তাকেও হতে হলো, তাই না? তার মানে এর আগেও অনেকেই এই মন্দিরের কাছে রাত কাটাতে এসে হারিয়ে গেছে। তাদের কারোরই কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কুসংস্কার ছাড়া তো এটা আর কিছুই নয়। পুরোহিত মহাশয় যেভাবে ব্যোমকেশের দিকে তাকালেন তাতে মনে হলো আগেকার সময় হলে তিনি কোনো একটা অভিশাপ টভিশাপ দিয়ে ফেলতেন। দেখুন, ওই অবিশ্বাসী মানুষদের বিশ্বাস করানো আমার কাজ নয়। এ মন্দিরে অভিশাপ আছে নাকি আমি সেটা জানি না। রাতের বেলা এখানে থাকতে এসে গাদের কি হয় সেসব সেসব কথাও আমার জানার দরকার নেই। শুধু এইটুকু জানি, এখানে এসে অনেকেই রাতের বেলা হারিয়ে গেছে। তার পেছনে ভগবানের হাত আছে না ওই অন্য কিছু আছে, না তা সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। তার মানে আপনার মনে হয় এই সব কিছুর পেছনে অন্য কারোর হাত থাকতে পারে? পুরোহিত মশাই এ কথার কোনো উত্তর দিলেন না, অন্য প্রসঙ্গে কথা বলতে লাগলেন। আমরা মন্দিরের চাতালে উঠলাম, মন্দিরের চারপাশটা ঘুরে ফিরে দেখলাম, এমনকি মন্দিরের গর্ভগৃহের ভেতরেও গেলাম। সেখানে সত্যি একটা মহাদেবের মূর্তি রয়েছে। মূর্তিতে মহাদেব বসে আছে। দেখে মনে হলো পাথরের মূর্তি, তবে তার হাতের ত্রিশূলটা সোনার, চকচক করছে। পুরোহিত মশাই মন্দিরের পূজার ফুল আমাদের মাথায় ঠেকিয়ে তারপর প্রসাদ দিলেন। ব্যোমকেশ অম্লান বদনে সেই প্রসাদ গ্রহণ করল, তবে তার চোখ চারপাশে ঘুরে কি একটা যেন দেখবার চেষ্টা করছে বলে মনে হলো। হঠাৎ ব্যোমকেশ বলল, প্রাচীনকালে মন্দিরগুলোর তলায় কোথাও না কোথাও একটা সুড়ঙ্গ পথের সন্ধান খুঁজে পাওয়া যেত। আচ্ছা পুরুত মশাই, এইখানেও কি তেমন কোনো সুড়ঙ্গ পথ আছে? ব্যোমকেশের কথায় আমি, হরদয়াল পান্ডে
এবং পুরোহিত মশাই, তিনজনাই চমকে উঠলাম। তারপর পুরোহিত মশাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পথ একটা আছে এবং সেই পথ দিয়ে মন্দিরের নিচে একটা গর্ভগৃহ পর্যন্ত যাওয়া যায় বটে, তবে সেই জায়গা অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। সেখানে ওই তেমন কিছু নেই। একবার সেইখানেই আমরা যেতে চাই। আশা করি পুলিশ যখন এসেছিল তখন পুলিশকেও সেই জায়গাটা দেখানো হয়েছে। পুলিশ পুলিশ সেখানে ঢুকেছে, জায়গাটা দেখেওছে, কিন্তু এমনই নোংরা আবর্জনা সেখানে ছড়িয়ে আছে যে ওই তার ভেতরে প্রবেশ করা বড়ই মুশকিল। পাণ্ডে সাহেব আমায় ভরসা করেছিলেন, তাই যতই মুশকিল হোক না কেন সেখানে আমায় যেতেই হবে। আশা করি দিনের আলো থাকতে থাকতে সেখানে যাওয়াটাই ভালো। বুঝতে পারছি না যে এতদিন এখানে থাকার পরেও পাণ্ডে সাহেব কেন শীতের রাতকেই বেছে নিলেন। তাহলে কি তিনি কুয়াশার মধ্যে কিছু একটা আড়াল করতে চেয়েছিলেন? ব্যোমকেশের কথার উত্তর আমাদের কাছে ছিল না। পুরোহিত মশাই মন্দিরের দরজা বন্ধ করে মন্দিরের চাতালের তলার দিকে একটা জায়গায় নিয়ে গেল আমাদের। সেখানে একটা পাথরের ওপর চাপ দিতেই ঘরঘর শব্দে পাথরটা খুলে গেল। ভেতর থেকে নোংরা আবর্জনা মেশানো একটা গন্ধ বাইরে বেরিয়ে এলো। আসার সময় ব্যোমকেশ হরদয়াল পাণ্ডেকে একটা টর্চ চেয়ে এনেছিল। এখন বুঝতে পারলাম যে সেটা কেন প্রয়োজন। সুড়ঙ্গ পথের ভেতরে টর্চ ফেলে ব্যোমকেশ আর আমি দেখতে পেলাম যে ধুলো ময়লা জমে রয়েছে। ধুলো এতটাই গভীর যে সেই ছোট্ট পথ দিয়ে নিচে নামতে গেলে সেই ধুলোর মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তাছাড়া মাকড়সার জাল থেকে শুরু করে নোংরা আবর্জনা ছড়িয়ে। তারপর উঠে এসে বলল, আপনি এই গর্ভগৃহের কথা জানেন, তার মানে এইখানে অনেকে এসবের কথা জানে। এই মন্দিরে লুকোনো কোনো কিছু নেই ব্যোমকেশ বাবু, সবকিছুই সবাই জানে। জায়গাটা দেখেই আপনি বুঝতে পেরেছেন। অনেক বছর সেখানে নামা হয়নি। ওর ভেতরে ওই সাপ খোপ থাকতে পারে বলে তো জায়গাটা চট করে খোলাও হয় না। এমনকি ওই হরদয়াল পর্যন্ত এই জায়গাটার ব্যাপারে জানে। হ্যাঁ, হরদয়াল পাণ্ডের মাথা নাড়াতেই বুঝতে পারলাম যে সে সত্যি কথাই বলছে। ব্যোমকেশের কপালে কিন্তু চিন্তার একটা ভাঁজ রইল। বোধহয় সে ভেবেছিল গর্ভগৃহের সঙ্গে পাণ্ডে সাহেবের কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেই সম্পর্ক না পেয়ে সে চিন্তায় পড়ে গেল। আমরা তখনের মতো মন্দির থেকে বেরিয়ে এলাম পাণ্ডে সাহেবের বাড়িতে। তখন দুপুর হয়ে গেছে। পাণ্ডে সাহেবের বাড়িতে একজন রান্নাবান্নার লোক ছিল। আমরা তাকে যখন দেখলাম তখন অবাক হলাম। আরে, এই লোকটাই তো সকালে দরজার কাছে দাঁড়িয়েছিল। পাণ্ডে পরিচয় করে দিয়ে বললেন, এ বাড়িতে বলতে গেলে কাজকর্ম সব কিছুই এই হলদর সাহেব করে থাকে, তবে সে সব সময় এখানে থাকে না, সে নিজের বাড়িতে চলে যায়। আপনারা এসেছেন তাই রান্নার কাজে এসেছে। সকালের দিকে একবার এসেছিল, তখন গেটের কাছে দাঁড়িয়েছিল। বাইরের লোক দেখলে হলদর একটু ভয় পায়। কেন? বাইরের লোকেরা কিছু বিশ্বাস করে না। আমাদের এই মন্দিরের দেবতা মহাদেবের অভিশাপকে মানে না। রাতের বেলা ওইখানে থাকতে চায়, আর থাকলেই রাতের বেলা মন্দির আর জঙ্গলের আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারা তো আর মানুষ নয়। হলধর অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। এবার ব্যোমকেশ বলল, মানুষ নয় মানে? তুমি কি মন্দিরের আশেপাশে রাতের বেলা কোনো কিছু দেখেছ? হলধর হাসল। তার দাঁতের শাড়িগুলো ঝকঝক করে উঠল। তারপর চলে গেল সে রান্নার দিকে। হলধরকে দেখতে একটু অন্যরকম হলেও, গ্রাম্য একদম চাষিদের মতো হলেও তার রান্নার হাত কিন্তু বেশ ভালো। রান্নার আয়োজন খুবই সামান্য, ডাল, একটা তরকারি আর দেশি মুরগির মাংস। কিন্তু সেই রান্নায় যে এত তৃপ্তি করে আমরা খেলাম যে আর কি বলবো। আমাদের সঙ্গে একসঙ্গে খেতে বসেছিল হরদয়াল পাণ্ডে। খেতে খেতে তিনি বললেন, শ্রীনিবাসপুরের লোকগুলো কিন্তু এমনিতে ভালো, সাদাসিধে, সরল, সবার সাহায্য করে। শুধু ওই মন্দিরের ব্যাপারটাই তারা কেমন একটু যেন ভয় থাকে। মন্দিরের ব্যাপারটা চট করে কারোর সঙ্গে একেবারেই কথা বলতে চায় না। দেখলাম ব্যোমকেশ আর কোনো কথা বলল না, উল্টে সে রান্নার তারিফ করল। বুঝতে পারলাম যে গভীরভাবে ব্যোমকেশ কিছু একটা ভাবছে, আর সেই ভাবনাটা আমায় কিংবা হরদয়াল পাণ্ডেকে বলতে চাইছে না। তাহলে কি ব্যোমকেশ কাউকে সন্দেহ করতে শুরু করেছে? আর ঘোড়ার গাড়িতে আসবার সময় ব্যোমকেশ সেই কথাটাই বা বলল কেন?
কোনো কিছু হয়ে গেলে সবথেকে বেশি সুবিধা তো হরদয়াল পাণ্ডের। আর এটা তো সত্যি। এই বড় ব্যবসা, বাড়ি, সম্পত্তি, তাহলে সব কিছুই সে ভোগ করতে পারবে। কিন্তু সেটা যদি হয়, তাহলে হরদয়াল পাণ্ডে কেন এই কাগজটা নিয়ে আমাদের কাছে যাবে? এবং পুলিশ পর্যন্তও যখন ব্যাপারটা কোনো কিছু করতে পারছে না, তখন আমাদেরকে কলকাতা থেকে এখানে তুলে এনে ব্যোমকেশকে পারিশ্রমিক দিয়েই বা তার কাছে সাহায্য কেন চাইবে? কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের জন্য পাশাপাশি দুটো ঘর বরাদ্দ করতে চেয়েছিলেন হরদয়ালবাবু, কিন্তু ব্যোমকেশ একটাই ঘর নিল, কারণ ঘরগুলো বড়, বিছানাটাও বড়। দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়ার পর প্রায় বিকেল পর্যন্ত আমরা ঘুমিয়েই রইলাম। যখন ঘুম ভাঙল, দেখি জানালা দিয়ে বাইরের অন্ধকার নামতে শুরু করেছে। একে তো শীতের সময়, তার উপর জানালা থেকে পেছনের দিকে তাকালে বাড়ির চৌহদ্দি পেরিয়ে ফাঁকা মাঠ দেখা যায়। এর মধ্যে কুয়াশা যেন সাদা পর্দার মতো নেমে আসতে শুরু করেছিল। এই বিকেল পেরিয়ে সন্ধে হওয়ার সময় বেশ ঠান্ডা লাগছিল। এখানে আসবার পর দেখেছি দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই ঠান্ডা লাগতে শুরু করেছে। এমনকি শোয়ার সময় চাদরের সঙ্গে ভারী একটা কম্বল পর্যন্তও দিয়েছিল হরদয়াল পাণ্ডে। উঠে দেখি ব্যোমকেশ জানালার কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ব্যোমকেশ চট করে এখনো সিগারেট খায় না, কিন্তু বাইরে কোথাও গেলে এক বাক্স সিগারেট সঙ্গে নিয়ে যায়, আর সেখান থেকেই মাঝে মধ্যে দু একটা করে সিগারেট খায়। উঠতে উঠতে বললাম, শ্রীনিবাসপুরের শীতকালে এমন নৈসর্গিক সৌন্দর্য তা উপভোগ করার বদলে তুমি সিগারেট খাচ্ছ? অজিত, আমার মনে হয় শ্রীনিবাসপুরে আমাদের বেশ কয়েকদিন থাকতে হবে। বিশেষ করে মন্দিরের ব্যাপারটা ভালো করে না বোঝা পর্যন্ত তো পাণ্ডে সাহেবকে খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হয় না। তোমার এখনো মনে হচ্ছে পাণ্ডে সাহেব হারিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সে জীবিত না মৃত, তুমি কি মনে করো? আমার অনুমান তিনি মারা গেছেন, আর তার মারা যাওয়ার পেছনে কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এমনকি ওই মন্দিরের গর্ভগৃহও এমন রয়েছে যেখানে অনেক দিন পর্যন্ত কেউ নামেনি বলেই মনে হচ্ছে। অন্তত ওইখানে কাউকে ফেলে দিলেও এবং আশেপাশের সমস্ত কিছুর একটা প্রভাব থাকত। দুদিনের মধ্যে নতুন করে জায়গাটাকে নোংরা আবর্জনায় ভর্তি করা সম্ভব নয়। তাহলে তুমি কি করবে বলে ভাবছো? কাল সকালে একবার থানায় যাব। থানায় গিয়ে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে হবে। তবে তুমি আমার সঙ্গে যাবে না। সকালে আমি যখন থানায় যাব, তুমি তখন শ্রীনিবাসপুরের আশপাশটা একটু ঘুরে দেখবে। আমি থানায় যাব সে কথাটা হরদয়াল পাণ্ডেকে জানাতে চাই না। সকালে গ্রাম দেখার ইচ্ছে প্রকাশ করলে হরদয়াল পাণ্ডে তোমাকে সেখানে নিয়ে যাবে, আমিই বেরোবো না। আর সেই পথেই আমি থানা থেকে ঘুরে আসব। তাহলে কি তুমি হরদয়াল পাণ্ডেকে সন্দেহ করছো, তাই তার কাছ থেকে লুকিয়ে থানায় যাচ্ছ? কিন্তু থানার পুলিশ তো এসেছিল, তারা সব কিছুই দেখেছে। তাহলে? ব্যোমকেশ আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বন্ধ দরজার কাছে একটা শব্দ হতেই ব্যোমকেশ জানালার কাছ থেকে ছুটে যায় সেদিকে। আর ঠিক তখনই বাইরে থেকে দ্রুত একটা পায়ের শব্দ উল্টো দিকে কোথাও যেন মিলিয়ে যায়। দরজা খুলে ব্যোমকেশ এদিক ওদিক তাকিয়ে দেখে, কিন্তু তারপরে দরজাটা বন্ধ করে যখন সে ভেতরে আসে তখন তার মুখ শুকনো। কেউ একজন আমাদের কথা শুনছিল অজিত, কিন্তু কে? এই বাড়িতে হরদয়াল পাণ্ডে ছাড়া তো আর অন্য কেউ থাকে না। যে কাজের লোক, কি যেন নাম, হলধর, সে তো বোধহয় দুপুরে চলে গেছে, তাই না? আমি কোনো উত্তর করতে পারলাম না। আমাদের কথা এমনভাবে শুনতে যাবে কেন? ব্যোমকেশের কথা মতো কাল সকালে গ্রাম দেখতে যাওয়ার কথাটা বলতেই হবে হরদয়াল পাণ্ডেকে। পরদিন সকালে আমি শ্রীনিবাসপুরের আশপাশটা হরদয়াল পাণ্ডের সঙ্গেই ঘুরে ঘুরে দেখলাম, আর সেই ফাঁকে ব্যোমকেশ থানায় গিয়েছিল। দুপুরের দিকে যখন ফিরলাম তখন দেখি ব্যোমকেশ আগে থেকেই সেখানে রয়েছে। দেখে মনেই হলো না যে সে বেরিয়েছিল। পরে দুপুরে খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ জানালো যে থানায় গিয়ে সে অফিসারের সঙ্গে কথা বলেছে। পুলিশ অফিসার পালাউমো পাণ্ডেকে ভালো করেই চিনত। মুর্শিদাবাদের কাছে কোথাও একটা পুলিশের জীবনে পালাউমো পাণ্ডের সঙ্গে পরিচিত হয়েছিল। লোকটা যেমন ছিল দুর্দান্ত সাহসী, তেমনই এক কথার মানুষ। এই বয়সেও তাকে কাবু করাটা কিন্তু সহজ ব্যাপার ছিল না। তার মনে হয় সত্যি সত্যিই কিছু একটা হয়েছে। মন্দিরের অভিশাপ? অজিত, সে অদ্ভুত অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করে না। যার সঙ্গে আমার কথা হয়েছে সেই অফিসার মিস্টার চক্রবর্তী, যে সব কিছু বিশ্বাস করে না তা আমি বুঝতে পারছি।
তবে তিনি সন্দেহ করছেন অন্য একটা ব্যাপার। কি ব্যাপার? সে কথা তোমায় সময় মতো বলবো। আজ বিকেলের দিকে আমি আর তুমি একবার মন্দিরের দিকে যাব। হরদয়াল পাণ্ডে বিকেলের দিকে কোন একটা কাজে বাইরে যাবে। তার ফিরতে রাত হবে বলেই শুনেছি। সেই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। ব্যোমকেশ আর কিছু না বলে চোখ বন্ধ করল। আমি বুঝতে পারছিলাম না যে ব্যোমকেশ মনে মনে কী ভাবছে। কেসটা হাতে নেওয়ার পর থেকে ব্যোমকেশের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এর আগেও আমি দেখেছি। যেখানে সমস্ত কিছু আমাদের বিপরীতে, সেখানে ব্যোমকেশ করতে চাইছেটা কি? বিকেলের দিকে আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম। তখনই দেখা হলো হলধরের সঙ্গে। ব্যোমকেশ তাকে ডেকে আলাদা করে কিছুক্ষণ কি যেন কথা বলল। তারপর তাকে সেখান থেকে চলে যেতে বলে আমরা এগুলাম মন্দিরের দিকে। মন্দিরে যাব বলেই ভেবেছিলাম, কিন্তু অবাক হয়ে গেলাম, মন্দিরে ঢুকলাম না। আমরা সেখান থেকে চলে গেলাম মন্দিরের পেছনের দিকে, জঙ্গলটার দিকে। বিকেল হতে আর বেশি দেরি নেই, সূর্য একটু পরেই ডুবতে শুরু করবে। আর একবার সূর্য ডুবলে শীতের বিকেল আর সন্ধে প্রায় একই। বললাম, এখন জঙ্গলে ঢুকবো? এমনি তো এই জঙ্গল চিনি না। চেনার প্রয়োজন নেই, চলে এসো। জঙ্গলের ভেতরে জমিদার বাড়িটা খুব একটা বেশি দূরে নয়। সঙ্গে টর্চ আছে, খুব একটা অসুবিধে হবে বলে তো মনে হয় না। তুমি কি করতে চাইছো বলো তো ব্যোমকেশ? এতক্ষণ মন্দির নিয়ে পড়েছিলে, আর আজ পড়েছো জমিদার বাড়ি নিয়ে। আসলে কাণ্ডটা কি করতে চাইছো? ব্যোমকেশ কোনো উত্তর করল না। আমরা জমিদার বাড়ির ভাঙা ধ্বংসস্তূপের কাছে গিয়ে পৌঁছলাম। ব্যোমকেশ ভালো করে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। সন্ধে হতে তখন আর বেশি দেরি নেই। ব্যোমকেশের কাছে একটা টর্চ ছিল, ইচ্ছে করেই জ্বালছিল না। একসময় কিসের ওপর যেন আমাদের পা পড়তেই আমার পাটা হালকা পিছলে যাচ্ছিল। জমিদার বাড়ির পেছন দিকে ভাঙা ধ্বংসস্তূপের দিকটায় আমরা ঘোরাফেরা করছিলাম। পড়তে পড়তে যখন নিজেকে সামলে নিয়ে উঠে পড়েছি, তখন দেখি ব্যোমকেশ টর্চ জ্বালিয়েছে। আর আমার আর ব্যোমকেশের টর্চের আলোয় চোখটা গিয়ে পড়ল আমার পায়ের কাছে, একটা টুপি। সঙ্গে সঙ্গে মনে হলো এই টুপিটাকে যেন আমি চিনি, কোথাও যেন দেখেছি। আর তারপরেই টর্চের আলো লক্ষ্য করে ব্যোমকেশ দেখল একপাশে পাথরের উপর খানিকটা রক্ত যেন শুকিয়ে কালচে হয়ে গেছে। আর ঠিক তখনই কাদের যেন গলার আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে টর্চটা নিভিয়ে আমি আর ব্যোমকেশ ধ্বংসস্তূপের কাছে একপাশে আড়াল হয়ে দাঁড়ালাম। আর তারপরেই কণ্ঠস্বরটা ভালোভাবে শোনা গেল। শুনেছি কলকাতা থেকে নাকি দুজন লোক এসেছে পাণ্ডে সাহেবের খোঁজ করতে, কিন্তু পাণ্ডে সাহেবের খোঁজ আর পাবে? পাবে না। কিন্তু খবর আছে পুলিশের মধ্যে আমাদের যে খোঁজর আছে, সে জানিয়েছে ওই লোকটা নাকি থানাতেও গিয়েছিল। পুলিশ অফিসারের সঙ্গে নাকি কথাবার্তাও বলেছে। পুলিশ অফিসার তো শক্ত, সে কিছুতেই মানতে চায় না যে এসব মন্দিরে দেবতার কাজ। এখন কয়েকটা দিন চুপচাপ থাকতে হবে। এমনিতেই আমাদের ধরার জন্য পুলিশ অনেক চেষ্টা করছে, এদিকে এখনো হাত দিতে পারেনি। তবে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। পাণ্ডে সাহেবের লাশটা কি এখনই ঠিকানা লাগিয়ে দিবি, নাকি কয়েকদিন থাকবে? কয়েকদিন মরদেহ ঘরেই পড়ে থাক, তারপরে দেখা যাবে। চারপাশটা ঠান্ডা হয়ে গেলে তখন দেখা যাবে। এমনিতেই আমাদের দলের বেশিরভাগ লোকেরা শ্রীনিবাসপুরের বাইরে রয়েছে। এখন কোনো কিছু করা ঠিক হবে না, ওপর থেকে অর্ডার না আসা পর্যন্ত। লোকগুলোর কথাবার্তা শুনে মনে হলো না যে লোকগুলো এখানকার বাসিন্দা। এখানকার লোকের কথাবার্তায় আমরা কোনো শহুরের টান লক্ষ্য করিনি। বিশেষ করে হলধরের সঙ্গে কথা বলেছি, পুরোহিত মশাইয়ের সঙ্গেও কথা বলেছি। আমরা রুদ্ধশ্বাসে চুপ করে বসে রইলাম। লোকগুলো আমাদের সামনে থেকে ধ্বংসস্তূপের ভেতর দিকে টর্চের আলো জ্বালিয়ে কোথায় যেন ঢুকে গেল। আমি আস্তে আস্তে বললাম, তার মানে তোমার কথাই ঠিক, পাণ্ডে সাহেবের মৃতদেহ এই ধ্বংসস্তূপের মধ্যেই কোথাও রয়েছে। কিন্তু পুলিশ এখানে দেখেনি? পুলিশ এখানে দেখেছে, কিন্তু ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করার সাহস পুলিশ করতে পারেনি। জায়গাটা সত্যি বিপজ্জনক, যে কোনো সময়তে ভেঙে পড়তে পারে।
ওরা হয়তো অন্য কোনো পথ ধরে ভেতরে ঢুকেছে। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। ব্যোমকেশ আমাকে বসিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পর তাড়াতাড়ি এসে বলল, চলো, এখন আর এখানে থাকাটা ঠিক হবে না। কাল সকালে আমরা একেবারে পুলিশ নিয়ে আসব। চলো। জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থেকে বাইরে বেরিয়ে আমরা মন্দিরের পাশ থেকে ফিরে এলাম পাণ্ডের বাড়িতে। তিনি আমাদের না দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভয় পেয়ে গিয়েছিলাম আপনাদের না দেখে। মনে হচ্ছিল আপনারা আর মনে বিপদে পড়ে গেলেন নাকি। পাণ্ডে সাহেব আমার কথা শুনেননি, আপনারাও আমার কথা শুনলেন না। এখানে ওখানে ঘুরে বেড়াবেন না। ব্যোমকেশ হাসি মুখে বলল, আপনাদের কাজের লোক, কি যেন নাম, হলধর, তাকে একটুখানি আমাদের কাছে পাঠাবেন তো, তার সঙ্গে কিছু কথা আছে। আমি ভালো করে লক্ষ্য করছিলাম হরদয়াল পাণ্ডের মুখের দিকে। তার মুখে কোনো ভাবনা নেই। তিনি ভীষণ চিন্তা করছিলেন আমাদের জন্য, সেটাই মনে হচ্ছে। হরদয়ালবাবু যদি এসবের পেছনে থেকে থাকে তাহলে বলতে হবে তিনি একজন অসাধারণ অভিনেতা। ব্যাপারটা আমাদের একবারও বুঝতে দেয়নি। কিন্তু ব্যোমকেশ কাকে সন্দেহ করছে? হরদয়াল পাণ্ডেকে নাকি অন্য কাউকে? ওই মন্দিরের পুরোহিত তো আমাদেরও ভালো চোখে দেখেনি। তাহলে সন্ধ্যের দিকে ব্যোমকেশ হরদয়ালের সঙ্গে আরও একবার কথা বলল। রাতে খাওয়া দাওয়ার সময় দেখলাম ব্যোমকেশ বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। আজ ডিমের ঝোল আর তার সঙ্গে রাতের বেলা হাতে তৈরি রুটি। আজ হলধর আমাদের আশেপাশেই ছিল। বুঝতে পারলাম যে হলধরের সঙ্গে ব্যোমকেশের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ব্যোমকেশ বলল, হলধর, তোমার রান্নার হাত কিন্তু বেশ ভালোই। এখানে যে কদিন আছি তোমার হাতে রান্না বেশ তৃপ্তি করেই খেয়েছি। তবে এখানে খুব একটা বেশি দিন থাকা যাবে না। কেন বাবু, আপনারা কি কালে চলে যাচ্ছেন নাকি? কালকে যাব কি না বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়িই চলে যাব। কারণ তোমাদের ওই মন্দিরের দেবতার অভিশাপ ওই পাণ্ডে সাহেবের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এমনকি পাণ্ডে সাহেব কোথায় আছে সেটাও আমি জানি। একথায় আমরা তিনজনেই অবাক হলাম। হরদয়াল পাণ্ডে বললেন, সে কি ব্যোমকেশবাবু, আপনি সব কিছু বুঝতে পেরে গিয়েছেন? তাহলে আমায় বললেন না কেন? কোথায় আছে পাণ্ডে সাহেব? বেঁচে আছেন তো এখনো নাকি? এখন বলবো না, কাল সকালে বলবো। এখন খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিতে হবে। কাল অনেক কাজ আছে, বুঝলে? কাল সকাল সকাল উঠতে হবে। আমি কিছুই বুঝলাম না। শুধু খাওয়ার ফাঁকের মাঝখানে একবার ব্যোমকেশ উঠে গেল ঘরের দিকে। কি একটা কথা তার হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল। তবে একটা ব্যাপার কিন্তু তখন আমি খেয়াল করেছিলাম। তখন হরদয়াল এবং ব্যোমকেশ দুজনেই আমার আশেপাশে ছিল না। রাতে ব্যোমকেশ বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। এই এমন একটা সময় সে যে কীভাবে ঘুমোতে পারে সেটা কিন্তু আমি নিজেও জানি না। ওইদিকে পাণ্ডে সাহেবের মৃতদেহ জমিদার বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। তাই নিয়ে কি ব্যোমকেশের একদমই মাথা ব্যথা নেই? কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ কী করতে চাইছে? এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ব্যোমকেশের ডাকে ঘুম ভাঙল। পুলিশ ইন্সপেক্টর চক্রবর্তী লোক নিয়ে এসেছে এই বাড়িতেই, এবং তার ডাকেই হরদয়াল পাণ্ডে আমাদের ডেকে তুলেছে। মন্দিরের কাছে আসতেই আজও দেখা হয়ে গেল সেই পুরোহিতের সাথে। ইন্সপেক্টর বললেন, পুরোহিত মশাই, আবার চলে এলাম। আপনাকে বলেছিলাম না, এই মন্দিরের রহস্য যেদিন ভেদ হবে সেদিন আমি আবার এখানে আসব। হ্যাঁ, মানে ওই মন্দিরের রহস্য ভেদ হবে মানেটা কি? মানে কি 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 বলতে চাইছো? তোমরা আবার পুলিশ নিয়ে মন্দিরে এসেছো? তোমাদের বলেছি না এই মন্দিরের দেবতা বড়ই জাগ্রত। এসব এসব একদম আমার পছন্দ নয়। আরও অনেক কিছুই আপনার পছন্দ নয় পুরোহিত মশাই। এই না না, আপনার আসল নামটা যেন কি? অনিমেষ চ্যাটার্জি, তাই না? ব্যোমকেশের কথায় পুরোহিত মশাই চমকে উঠলেন। তার খালি গায়ে পৈতে জড়ানো, সাদা রঙের ধুতি পরনে, আর মাথায় ছোট ছোট চুল। তিনি একবার ব্যোমকেশের দিকে আর একবার ইন্সপেক্টরের দিকে তাকালেন। হ্যাঁ, আমার নাম ওই অনিমেষ চ্যাটার্জি হবে কেন? হ্যাঁ, কারণ বছর দুয়েক আগে আপনি যখন শ্রীনিবাসপুরে এসেছিলেন তখন আপনার নাম অনিমেষ চ্যাটার্জি ছিল। তারপর আপনি নিজেই এখানে এসে নাম বদলে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে এখানে পুরোহিত হয়ে বসেন। কিভাবে কাজটা করেছিলেন তা জানি না। আগের পুরোহিতের হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া
এবং তার জায়গায় আপনার এখানে থাকা আর সব কিছুই একটা অদ্ভুত ব্যাপার, তাই না? ততক্ষণে আশেপাশে লোকজন জমতে শুরু করেছে, মন্দিরের ভক্ত এবং সাধারণ গ্রামের মানুষ। আপনি যে সমস্ত কথা বলছেন তার তার প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ব্যোমকেশবাবু, আপনি দুজন কনস্টেবলকে নিয়ে যান তাহলে। কিন্তু ব্যোমকেশ আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলল, মৃতদেহ ওই জমিদার বাড়িতে কাল অনেক রাত পর্যন্তই ছিল, কিন্তু আজ সেটা ওখানে নেই। এই মৃতদেহ আজ রয়েছে ওই মন্দিরের তলায়, গর্ভগৃহের মধ্যে, যেখানে আমরা আগেও একবার দেখেছি। এই কথায় হরদয়াল পাণ্ডে বললেন, কি বলছেন ব্যোমকেশবাবু? আমরা তো সেদিন নিজের চোখে ওই গর্ভগৃহটা দেখলাম। তাহলে আমরা সেদিন গর্ভগৃহটা দেখেছিলাম, কিন্তু কাল রাত্রে সেই গর্ভগৃহের ভেতরে মৃতদেহটা যে রাখা যেতে পারে সে কথাটা কেন মনে হচ্ছে না? কাল রাত্রে তো আমি একটা খবর দিয়েছিলাম যে কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব, আর তার আগে ওই পাণ্ডে সাহেবকে উদ্ধার করে দেব। সেই ভয়ে আসল জায়গা থেকে মৃতদেহটা সরিয়ে এখানে রাখা হয়েছে, যাতে ওদের কোনো সমস্যা না হয়, তাই না অনিমেষ চ্যাটার্জি? পুরোহিত মশাই থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন, কোনো কিছু বললেন না। কনস্টেবলদের সাহায্যে ব্যোমকেশ, আমি, হরদয়াল পাণ্ডে এবং হরদয়াল পাণ্ডে যখন পেছনে গর্ভগৃহের দরজাটা খুললাম, তখন আগের মতোই সব কিছু বলে মনে হলো। তবে তারপর মনে হলো ধুলোর উপর দিয়ে কিছু একটা নিচে ফেলা হয়েছে। অনেক কষ্ট করে সেখান থেকে বার করে আনা হলো পাণ্ডে সাহেবের মৃতদেহ। মাথার পেছনে আঘাত করা হয়েছে, এমনকি গলাতেও ছুরির আঘাতের চিহ্ন। গ্রামের লোকেরা হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু পাণ্ডে সাহেবের মৃতদেহ দেখে তারা কিছুই বুঝতে পারল না। ব্যোমকেশ বলল, এবার একটা ঘটনা বলি। মন্দির অনেক পুরনো, এমনকি শ্রীনিবাসপুর জায়গাটাও অনেক পুরনো, কিন্তু গত 2 বছর থেকে এই মন্দিরের আশেপাশে রাতের বেলায় থাকা লোকেরা হঠাৎ করে নিরুদ্দেশ হতে শুরু করলো। কিন্তু কেন? 2 বছরের মধ্যে হঠাৎ এমন কি ঘটল? তারপরেই জানতে পারলাম এখানের পুরোহিত মশাই এসেছেন মাত্র বছর 2 হলো। পুলিশের কাছে খোঁজ নিয়ে জানা গেল বছর 2.5 কিংবা তার একটু কম সময়ে শ্রীনিবাসপুর এলাকার আশেপাশে একটা পাচার চক্র তৈরি হয়েছে। সোনা রূপো এমনকি দামি পুরনো জিনিসপত্র এই এলাকা থেকে হস্তান্তরিত হচ্ছে। এমন একটা খবর থাকলেও কাউকে ধরা যাচ্ছে না। পাণ্ডে সাহেব নিজে এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। তিনি হরদয়াল পাণ্ডেকে কোনো কিছু না বললেও তিনি নিজের ঘরে নিজে বসে এই সমস্যা নিয়ে চিন্তাভাবনা করেছেন, এবং তার কিছু কিছু কথায় তিনি অফিসার মিস্টার চক্রবর্তীকেও বলেছেন, কারণ চক্রবর্তী তার পূর্ব পরিচিত ছিল। তারপরেই হঠাৎ করে পাণ্ডে সাহেবের মৃত্যুটা যেমন সবাইকে অবাক করেছিল, তেমন মিস্টার চক্রবর্তীকেও অবাক করেছিল। তার সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা ব্যাপার রয়েছে, আর তারপরেই জমিদার বাড়িটা খোঁজার কথা ভাবি। এই ব্যাপারে কিন্তু হলধর আমাকে সাহায্য করেছিল। হলধর একপাশে দাঁড়িয়ে চুপ করেছিল। ব্যোমকেশ আবার বলল, হলধর বলেছিল রাতের দিকে মাঝে মাঝে মন্দির আর জঙ্গলের আশেপাশে সে কালো ছায়া দেখা যায়। হলধর তাদেরকে ভূত মনে করলেও আমি বুঝতে পেরেছিলাম যে ওরা আসলে মানুষ ভূত। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম হলধর আসলে আমায় ভয় দেখাতে চেয়েছিল। আসলে হলধর ওদের দলের সঙ্গেই কাজ করত। তাই কাল রাত্রে ওদের কথায় কথায় হলধরকে জানিয়েছিলাম পাণ্ডে সাহেব কোথায় আছে সে কথা আমরা জানি। রাতের বেলায় পুলিশের একজন লোক হলধরের উপরে নজর রেখেছিল, এবং সেই নজরেই সে দেখতে পায় জঙ্গলের মধ্যে ওরা ঢোকে এবং সেখান থেকে মৃতদেহ বার করে মন্দিরে নিয়ে যায়। আর তার উপরে নির্দেশ ছিল তেমন কিছু দেখলে সঙ্গে সঙ্গেই মৃতদেহটা রক্ষা করার চেষ্টা করা, কিন্তু এমন কিছু না হলে চুপচাপ হয়ে থাকা। একজন কনস্টেবলকে দেখেই ব্যোমকেশ কথাটা বলল। এবার মিস্টার চক্রবর্তী বললেন, ব্যোমকেশবাবুই প্রথম সন্দেহ করেছিলেন যে সাহেব মারা গেছেন এবং তার মৃতদেহ এখানেই আশেপাশে কোথাও আছে। কারণ মৃতদেহ লুকিয়ে ফেলার জন্য শ্রীনিবাসপুরে অনেক জায়গা থাকলেও চট করে কিন্তু কাজটা করা সম্ভব হতো না, কারণ পাচার চক্রে অনেক লোক পুলিশের হাতে ধরা পড়েছিল। তাই রাতের দিকে ব্যোমকেশবাবুর পাঠানো খবরেই আজ আমি সকালে এখানে চলে এসেছি। আশেপাশে লোকেদের মধ্যে গুঞ্জন তৈরি হলো। অনিমেষ চ্যাটার্জি ততক্ষণে চুপ করে গেছে। তার হাতে হাতকড়া পরিয়ে আশেপাশে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। বুঝতে পারলাম যে এদের মধ্যে 2 জন রয়েছে, কালকের সেই লোকগুলো। মোট 5 জনকে পুলিশ নিয়ে গেল। হরদয়াল পাণ্ডে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, ব্যোমকেশবাবু,
আপনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন তাই না যে পাণ্ডে সাহেব মারা গেছে? ব্যোমকেশ বলল। প্রথম দিন যখন আপনি আমার বাড়িতে গিয়েছিলেন তখন ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, কিন্তু নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল। কাল রাত্রেই নিশ্চিত হয়েছিলাম। কাল রাত্রে আমি ওই জমিদার বাড়ির ধ্বংসস্তূপে ঢুকে পাণ্ডে সাহেবের মৃতদেহটা দেখেছিলাম। পুলিশ বাকিটা সামলাবে, মৃতদেহ সৎকারের ব্যবস্থাটা করবেন। আর হ্যাঁ, প্রথম থেকে আমি কিন্তু আপনাকে সন্দেহ করেছিলাম। এত সম্পত্তি, বাড়িঘর, ব্যবসাপত্র সব আপনার হাতেই থাকবে, কিন্তু আপনার কথা পাণ্ডে সাহেব পুলিশ অফিসারকে বলে রেখেছিলেন। তার মৃত্যুর পরে তার সম্পত্তির অংশীদার আর কেউই নেই। এই সব কিছুই যেন আপনি পান, তার ব্যবস্থাও পুলিশের তরফ থেকে করতে। কিন্তু পাণ্ডে সাহেব বোধহয় ভাবেননি যে এত তাড়াতাড়ি তাকে মারা যেতে হবে। হরদয়ালবাবুর চোখে জল দেখলাম। মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। আরও 2 দিন আমরা শ্রীনিবাসপুরে ছিলাম। পুলিশের নানা রকম ঝামেলা ছিল, এমনকি আশপাশ থেকে আরও কয়েকজন ধরা পড়ল। অনিমেষ চ্যাটার্জি অর্থাৎ পুরোহিত মশাইয়ের দলের লোক। তারপরেই একদিন সকালে আমাদের ট্রেনে তুলে দিলেন মিস্টার হরদয়াল পাণ্ডে ও ইন্সপেক্টর চক্রবর্তী পাণ্ডে। আপনারা যদি না আসতেন তাহলে হয়তো পাণ্ডে সাহেবের মৃতদেহ খুঁজেই পাওয়া যেত না। ওরা সুযোগ বুঝে মৃতদেহ সেখান থেকে সরিয়েই নিয়ে যেত। 2 বছরের মধ্যে ওরা মোট 6 জনকে এইভাবেই খুন করেছে। মৃতদেহ সরিয়ে না ফেলার আরও একটা কারণ ছিল। মৃতদেহ পৌঁছলে তাদের কঙ্কালটা ওরা পাচার করত। কি ব্যাপার ভেবে দেখুন, মন্দিরের নাম নিয়ে, এমনকি দেবতার অভিশাপের নাম নিয়ে এমন কর্মকাণ্ড। ব্যোমকেশ হাসল, বলল, গোটা ভারতবর্ষে দেবতার ধর্মের নাম নিয়ে অনেকেই অনেক অনাচার, অন্যায় এবং কুসংস্কার ছড়িয়ে রয়েছে, যেগুলো বন্ধ করার রাস্তা আমার কিংবা আইনের কারোরই জানা নেই। সাধারণ মানুষ যতদিন পর্যন্ত বোকা থাকবে ততদিন এই সমস্ত ধর্ম আর ভগবানের সুযোগ নিয়ে মানুষ অন্যায় কাজ করে যাবেই। আমি ভূত এবং ভগবান কোনোটাতেই বিশ্বাস করি না মিস্টার চক্রবর্তী, তবে এটুকু মনে করি যে সব কিছুর একটা ভালো সমাপ্তি আছে। আমরা শ্রীনিবাসপুর থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরতে ফিরতে বোধহয় রাত হয়ে যাবে, কিংবা তারও বেশি, কারণ আমাদের দেশের রেলের ওপরে আমাদের আর ঠিক ভরসা নেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।